কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় শাহ রশিদ আলম। দেখতে ছোট হলেও কিন্তু অসাধারণ বক্তব্য রেখেছে আপনাদের সকলের সামনে। অত্যন্ত কাজের ছেলে। এত বড় আয়োজন, তার জন্য আমার তরফ থেকে শাহ রশিদের জন্য অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো থাকলো। আচ্ছা, আমাদের অত্যন্ত
মুর্শিদাবাদের ক্রীড়া প্রেমজনিত বিষয়টি। সব দিক থেকে মুর্শিদাবাদকে উপরে তোলার একটা প্রয়াস আপনাদের আছে, তার জন্যই আপনারা কিন্তু সাংস্কৃতিক মিলন মেলার আয়োজন করেছেন। সত্যিই আমরা কৃতজ্ঞ সুতি নাগরিক মঞ্চের বিভিন্ন পদাধিকারী সহ সাধারণ সদস্যদের। হ্যাঁ, আমার কলেজে বইমেলা হচ্ছে, বিশেষ কাজে আমাদের অধ্যক্ষ মহাশয়কে এখান থেকে যেতে হয়েছে। আমি তার প্রতিনিধিত্বও করছি এবং ওনারাও আমাকে ডেকেছেন, তার পরিপ্রেক্ষিতে আমি এসেছি। এখানে বিনোদনের একটা ব্যাপারও আছে। শুধু বই পড়া, দেখা, পড়ানো, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা আনন্দ করারও তো দিক থাকবে। আর সেই ভাবনাতে এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরদোল্লা আছে, বাচ্চাদের জিনিস আছে এবং সঙ্গে সঙ্গে কিছু খাবার সামগ্রীও আছে। এমএলএ সাহেব বললেন আপনারা এগুলোও করবেন। হ্যাঁ, ওখানে যাবেন, আনন্দ পাবেন, খাবার খাবেন, সব মিলিয়ে বইমেলাকে সর্বাঙ্গীন সার্থকতায় আপনারা পৌঁছে দেবেন। যারা আছেন ঔরঙ্গাবাদবাসী, তাদের প্রতি আমার ঐকান্তিক অনুরোধ, আপনারা বই মেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হন। তা না হলে আমাদের এই সুতি নাগরিক মঞ্চের বই মেলার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। আমরা চাই আপনারা প্রত্যেকেই আসুন, বই মেলার এই যে 6টা দিন আছে, কিছুটা করে সময় কাটিয়ে যান, বইয়ের দোকানগুলোতে যান এবং সেই সঙ্গে আমাদের যে রম্য সাংস্কৃতিক মঞ্চ আছে, সেইখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে, সেই অনুষ্ঠানগুলোর সঙ্গে আপনারা শরিক হন, দেখবেন ভালো লাগবে। অনেক কিছু বলার থাকলেও অনেক সুধীজন আছেন, জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আছেন, তাদের কথাও আমরা শুনব। সেই অপেক্ষায় আমরা আছি। সকলকে পুনরায় যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, সালাম ও স্নেহাশিস জ্ঞাপন করে আমি থামলাম। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, বই পড়ুন, বই পড়ান, বই উপহার দিন। নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সুনীল কুমার দে, অ্যাসোসিয়েট প্রফেসর, DN কলেজ। আমি মঞ্চে দেখতে পাচ্ছি আমার ভাবিকে, অনেকক্ষণ আগে এসছে, বক্তব্য চলছিল বলে আমি মঞ্চে ডাকতে পারিনি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি শাহনাজ বিবি মহাশয়াকে, এবং তাকে আনার জন্য আমি পাশের দুজন আছে, তাদের সবসময় নাম জানি না আমি, সম্ভবত নন্দিতা এবং নাচ, এই দুজনকে অনুরোধ করব আমাদের মাননীয় ম্যাডামকে একটু মঞ্চে নিয়ে আসার জন্য। এবং আমি মাননীয় আমাদের সহসভাপতি মহিদুল ইসলাম, তাকেও অনুরোধ করব আমাদের ম্যাডামকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের নাচ এবং নন্দিতা ম্যাডাম, এই দুজনকে অনুরোধ করব ওকে বরণ করে নেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের মাননীয় শাহনাজ বিবি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সদস্য নাচ এবং সঙ্গে আছেন নন্দিতা সরকার। একবার বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় শাহনাজ বিবি, সভাপতি সুতি 2 নম্বর পঞ্চায়েত সমিতি। একবার জোরে হাততালি শাহনাজ বিবির জন্য। ম্যাডাম একটু আসন গ্রহণ করুন প্লিজ। আচ্ছা, এবার আমাদের বক্তব্যতে চলে যাচ্ছি আমি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষক, আমার কলিগ ছিলেন এক সময়, অত্যন্ত সুবক্তা এবং রসিক, যাকে আমরা সব সময় দেখতে পাই, মাননীয় দিল বাদশা, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী দিল বাদশা স্যারকে আমি পোডিয়ামে আমন্ত্রণ জানাচ্ছি। তার মুখ থেকে শুনবো আমরা বক্তব্য।
ধন্যবাদ সবাইকে। ঔরঙ্গাবাদ বইমেলা সাংস্কৃতিক মিলন উৎসব সভা ঔরঙ্গাবাদ জিএনসি কলেজ ময়দান থেকে আমন্ত্রণ ছিল, এসেছি উৎসাহিত করার জন্য। বইমেলা এই গ্রামগঞ্জে হতো না, বইমেলা দেখে এসছি কলকাতা আর জেলায় জেলায়। প্রবীণ বয়সে এসে মনে হয় সৌভাগ্য আমরা পেয়েছি বিগত কয়েক বছর থেকে ঔরঙ্গাবাদে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর চেয়ে খুশির আর কি আছে? আমি সমাজ সেবা, সেবামূলক কাজ, এইসব কাজের সঙ্গে যুক্ত থাকি। একটা ইন্ডাস্ট্রির সেবামূলক কাজের মধ্যে থাকি, কাজে বহু সামাজিক অনুষ্ঠানে আমাকে যেতে হয়। আজকে ঔরঙ্গাবাদে যে বইমেলা উৎসব, এটা সামাজিক কাজ, এটা সামাজিক অনুষ্ঠান, এটা আনন্দ অনুষ্ঠান। আমি বলবো বিরত নয়, চলুক অবিরত। বিরত যেন না হয়, কোনো বিরতি ছেদ যেন না ঘটে, এই উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। বইয়ের তাৎপর্য অনেক অনেক। বই মানে শিক্ষা, আর শিক্ষা মানে সভ্যতা। যদি শিক্ষা না থাকতো সভ্যতা এগোতে পারত না। কাজে বইয়ের দরকার। বিজ্ঞান বিজ্ঞান এগিয়ে চলেছে দ্রুত গতিতে। কি দেখেছিলাম আর এখন কি দেখছি, সবাই তো ভোগ করছি বিজ্ঞানের ফল। সেই বিজ্ঞানী কারা? যারা বাল্যকালে বই পড়েছিল। কারা? যারা বাল্যকালে বই পড়েছিল, তারপরেই তারা আবিষ্কার, তারা বৈজ্ঞানিক। তাই এই বইমেলার তাৎপর্য অনেক অনেক। আমি বলবো, আমার অনুরোধ, ঔরঙ্গাবাদ এই যে শহর, ডিএন কলেজ ময়দান, এর চতুর্পার্শ্বে প্রায় 50টি গ্রাম আছে। সেই গ্রাম থেকে অভিভাবক, অভিভাবিকা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিনই আসুক। 6 দিনব্যাপী অনুষ্ঠান, প্রতিদিনই আপনারা আসুন। এর প্রভাব পড়বে, ওই ছেলেদের মধ্যে প্রভাব পড়বে। বইয়ের সঙ্গে ভালোবাসা হবে, বইয়ের সঙ্গে পরবর্তীতে প্রভাব ফেলবে ওদের। বক্তব্য দীর্ঘায়িত আর করব না। দুপুরের প্রোগ্রাম, সন্ধ্যা নেমে আসছে। আমার সঙ্গে এই সামাজিক অনুষ্ঠান আছেন আমাদের এলাকার বিধায়ক ইমানি বিশ্বাস সাহেব। আরো উৎসাহিত হবে, আরো উৎসাহিত। উনি ভালো বক্তব্য রেখেছেন, অভিনন্দন, ধন্যবাদ ওনাকে। আমি চিরদিন যাদেরকে নিয়ে সামাজিক কাজে লিপ্ত থাকি, ভারত সেবাশ্রম সংঘের স্বামী আদিষ্টানন্দজি, তিনিও উপস্থিত হয়েছেন। সুনীল বাবু তো বলছিলেন আমাদের ঘরের মানুষ। এই কলেজে আসা থেকে আমরা কোনো অনুষ্ঠান ওনাকে বাদ দিয়ে করি না, তাকে তো পেয়ে গেছি এখানে। সর্বোপরি আর যারা ব্যক্তিবর্গ আছে সবারই নাম বলার সময় নেই, পারবো না, স্মরণ হয় না, স্মৃতি ফেল হচ্ছে। সবাইকে আমার শ্রদ্ধা, সম্মান। ভালো থাকুন। এই বইমেলা যেন চলতে থাকে, অবিরত চলতে থাকে,
এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট শিক্ষক। তার সুন্দর বক্তব্য রাখলেন আমাদের এই অনুষ্ঠান মঞ্চে মাননীয় দিল বাদশা স্যার। আমাদের শ্রুতি নাগরিক মঞ্চের তরফ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, আমাদের এখানে বইমেলা যেমন হচ্ছে তেমনি আপনাদের মনোরঞ্জনের জন্য আমাদের বাম পার্শ্বে এমনি মেলা শুরু হচ্ছে। আর সেই সঙ্গে বইমেলা দেখে ক্লান্ত হয়ে বা আমাদের মেলায় খেয়ে একটু সমস্যা হলে আমাদের ডান দিকে সম্ভবত 9 নম্বর স্টলে বডি চেক আপ ক্যাম্প করা হয়েছে। ওখানে হার্বাল লাইফের তরফ থেকে একটা ক্যাম্প করা হয়েছে। আপনারা ওখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সমস্ত কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আমাদের এই ডিএন কলেজ ময়দানে করেছে শ্রুতি নাগরিক মঞ্চ। বই এবং সামাজিক মেলা এবং সেই সঙ্গে বডি চেক আপ। ধন্যবাদ। আমি এবার চলে যাব আমাদের পরবর্তী বক্তার কাছে। মাননীয় স্বামীজি এসছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে, তাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব। আর মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকে সঙ্গীতানুষ্ঠান আছে এবং অন্যান্য অনুষ্ঠান আছে। আর সমগ্র অনুষ্ঠান সূচি আপনারা নিশ্চয়ই ফেসবুক ফলো করেছেন, সেখানে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমরা আপনাদের এর পরে বক্তব্যের পরে আমরা জানিয়ে দেব আমাদের পরবর্তী 6 দিনের কর্মসূচি, এই মঞ্চে কি কি অনুষ্ঠান হবে। ধন্যবাদ। উপস্থিত পরম শ্রদ্ধেয় বিদ্বজন, দেবীরূপী মাতৃমণ্ডলী, সুধীবৃন্দ, বইমেলা, সাংস্কৃতিক মিলন উৎসব, শ্রুতি নাগরিক মঞ্চ,
আমরা আবারও ছন্দে ফিরব। আজান শেষ হয়েছে, মহারাজকে আমরা থামিয়ে দিয়েছি মাঝপথে। মাঝে একটু ছোট্ট কাজ সুরে তুলে নেব। আমাদের জয় সিঙ্গার যিনি থিম সং তৈরি করেছেন, আপনি একটু মঞ্চে আসবেন। জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের গোলাম কাদের মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। সুমন কুমার বিশ্বাস গায়ক, আপনি স্যার একটু মঞ্চে আসবেন। ফিলিপ আলী এসআই সুতি থানা, স্যার আপনি একটু মঞ্চে আসবেন। ভিডিও এডিটিং যিনি করেছেন জয়, আপনি একটু মঞ্চে আসবেন। আমরা যাদের নাম ঘোষণা করলাম আপনারা অনুগ্রহ করে আমাদের মঞ্চে আসবেন। আবারও বলি, জয় সিঙ্গার থিম সং যিনি মিউজিক দিয়েছেন, একটু মঞ্চে আসবেন। জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদের গোলাম কাদের মহাশয় মঞ্চে আসবেন। সুমন কুমার বিশ্বাস গায়ক, স্যার আপনি মঞ্চে আসবেন। ফিলিপ আলী এসআই সুতি থানা, আপনি মঞ্চে আসবেন। ভিডিওগ্রাফি করেছেন এডিটর জয়, আপনি স্যার মঞ্চে আসবেন। যাদের নাম ঘোষণা করলাম আপনারা মঞ্চে আসবেন। এবং আবারও আমরা কথায় যাব। সরি, ভিডিওগ্রাফার রয়, জয় সিঙ্গার যিনি থিম সং করেছেন, স্যার আপনারা যারা মাঠে আছেন যাদের নাম ঘোষণা করলাম অনুগ্রহ করে আপনারা সরাসরি মঞ্চে আসবেন। আবারও আমরা কথায় আসব স্বামী অদ্বেষ্টানন্দজি মহারাজের, যিনাকে কথা বলার মাঝেই আজানের জন্য আমরা থামিয়েছিলাম। আবারও স্যারকে আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি এবং অনুরোধ রাখছি আমাদের ধারাবাহিক নানা কর্মসূচি যেহেতু আছে, স্যারের কাছ থেকে সংক্ষিপ্ত কিছু কথা শোনার জন্য। উপস্থিত বিদ্যজন ঔরঙ্গাবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব সতী থানা নাগরিক মঞ্চ এর সকল সদস্যবৃন্দদের হার্দিক অভিনন্দন, প্রণাম, আদাব। অত্যন্ত একটা শুভ একটা চিন্তাধারা এখানকার এই নাগরিক মঞ্চের সদস্য বৃন্দের, তাদের হার্দিক অভিনন্দন জানাই। আমাকে দু একটি শব্দ বলার জন্য বলেছেন, খুব সংক্ষেপে আমি ঠিক তাই করছি। নীতিশাস্ত্র বলছেন যে অনেক সংশয়েদি পরক্ষাত্তস্য দর্শকম সর্বস্ব লোচনম শাস্ত্রম যস্য নাস্তি অন্ধ এবস। অর্থাৎ এই বই বা শাস্ত্র আমাদের মনের অনেক সংশয় দূর করে অপ্রত্যক্ষ বিষয়ে জ্ঞান জন্মিয়ে দেয়। যাদের এই জ্ঞান নাই, তাদের এই বাহ্যিক দুটো চোখ থাকলেও তাদেরকে বলা হচ্ছে অন্ধের সামিল। তাই বলছে অনেক সংশয়েদি পরক্ষাত্তস্য দর্শকম সর্বস্ব লোচনম শাস্ত্রম যস্য নাস্তি অন্ধ এবস। যাদের জ্ঞান নাই, যারা পড়াশোনা করতে জানে না, করে না, তাদেরকে ওই অন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। আমি দু একটি শব্দ বলবো, বেশি যাব না। এই বই মেলার বই পড়া সম্বন্ধে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা বলবো। তিনি বলেছিলেন, নিজেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন, বিশাল বিশ্বের বিপুল আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানীর দীনতায় আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ জ্ঞানী। তাহলে বুঝুন, যিনি নোবেল প্রাইজ পেয়েছেন প্রথম, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বলেছিলেন একটা ভিক্ষুক
তার উদরপত্তির জন্য দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষাং দেখি যে ভিক্ষা মাগে, রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞান আরোহণের জন্য এত বড় শিক্ষিত হয়েও যিনি কবিগুরু, যিনি বিশ্বকবি, তিনিও তার জ্ঞান আরোহণের জন্য বলতেন যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ছোট্ট কোণার মধ্যে পড়েছি, আর তাই এই বিশ্বটাকে জানার জন্য তিনি নিরন্তর পড়াশোনা করতেন। রাস্তা দিয়ে চলতে গিয়েও যদি একটা কাগজের টুকরো পড়ে থাকে তুলে নিয়ে দেখতেন, সেখান থেকেও যদি একটা কোনো ইম্পর্টেন্ট খুব ভালো জিনিস থাকে ধুলা ঝেড়ে নিয়ে ওটাকে তার ডায়েরিতে লিখে রাখতেন। তো আমি নিবেদন করব সমস্ত নাগরিকদের, ঔরঙ্গাবাদের, আপনারাও একটু নিজেকে সমৃদ্ধ করুন, একটু নিজের জ্ঞান তৃষ্ণাটা একটু মেটান। এবং এই বইয়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা কথা বলে শেষ করব। তিনি বলেছিলেন বই পড়া সম্বন্ধে, রাজার ধনাগার, রাজার যেখানে ধন ভাণ্ডার থাকে, যে একটা উত্তম গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি একটা রাজার ধনাগারের চেয়েও শ্রেষ্ঠ। রাজার কোষাগারে যত হীরা মণিমুক্তা সোনা রূপা থাকে তার চাইতেও এই লাইব্রেরি একটা উত্তম লাইব্রেরি অর্থাৎ বই অধিকতর মূল্যবান। এই জন্য মূল্যবান যে এখানে নানা মনীষী, নানা জ্ঞানীদের সুচিন্তিত তাদের উপলব্ধি, তাদের জ্ঞান এর মধ্যে, এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে। তিনি বলেছিলেন যে মহাসমুদ্রের শত কল্লোলকে যদি বাঁধিয়ে রাখা যায়, সেই ঘুমন্ত শিশুটির মতো সেই এই লাইব্রেরির সঙ্গে তিনি তুলনা করেছেন। তাহলে এই লাইব্রেরিকে সেই শব্দ বিশ্ব শব্দকোষের সঙ্গে তিনি তুলনা করেছিলেন। এখানে যে শব্দ নীরব, এখানে এই শব্দের যে কালো কালির কারাগারে এবং কাগজের কারাগারে এখানে যেন বাধা পড়ে আছে। অর্থাৎ কত মহাপুরুষের বাণীগুলো, কত জ্ঞানী গুণীদের, যেটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বিশ্ব কল্যাণের জন্য অনেক কিছু আমরা এর মধ্যে তত্ত্ব খুঁজে পাবো, সেই জিনিসগুলো এই বইয়ের মধ্যে লুকিয়ে আছে। অতএব আমরা সবাই যেন এই বই পড়ার অভ্যাসটা করি, তাহলে আমাদের আরো আরো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, বিশ্ব কল্যাণের উপযুক্ত আমরা তৈরি করতে পারবো এবং আমাদের বিশেষ করে ঔরঙ্গাবাদের আরো উন্নত হবে। আমি পরিশেষে এই ঔরঙ্গাবাদ নাগরিক মঞ্চের যে আয়োজক এবং এই মহান উদ্দেশ্যে যে এনারা নিরলস প্রচেষ্টা করে এটা আয়োজন করেছেন, ওনাদের হার্দিক ধন্যবাদ। এখানকার মানুষ আরো সভ্য, আরো শিক্ষিত, আরো দেশের উন্নতি করুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অধ্যষ্ঠানন্দজি মহারাজ মহাশয়কে। ভারত সেবাশ্রম সংঘের অন্যতম প্রতিনিধি আমাদের মহারাজ, এলাকার সার্বিক সাংস্কৃতিক মিলন উৎসবে যিনি সঙ্গ দেন, আজও দিয়েছে, তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিজন রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। স্যার আমি সামনেটা
আমি স্যার শ্রোতা হাজির করেই বক্তব্য শুরু করব। আমরা যারা সুতি নাগরিক মঞ্চের আছি প্রত্যেকে সামনে যাব। আমরা যারা সুতি নাগরিক মঞ্চের আছি, সামনে যারা দাঁড়িয়ে আছি, সকলেই বসবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই মেলার আয়োজন আমরা করেছি, আন্তরিক সহযোগিতা সুতি থানা পুলিশ প্রশাসনের আছে, মাননীয় বিধায়ক মহাশয়ের আছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে। তাই আমরা যারা মঞ্চের এদিক ওদিকে কাছে আছি প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সামনে আসবেন। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের এই আয়োজনকে স্বাগত জানাতে সুতি থানার পক্ষ থেকে সম্মানীয় ওসি শ্রী বিজন রায়, তেনাকে শুধু ওসি রূপে দেখলে হবে না, যখন থেকে তিনি আমাদের মাঝে এসেছেন সুতি থানার দায়িত্ব নিয়ে, আমরা বিভিন্ন থানায় দেখেছি, কিন্তু সুতি থানায় দায়িত্ব গ্রহণের পর আমরা অনুভব করেছি একজন মানবিক ওসি আমাদের মাঝে এসেছেন। সেই সঙ্গে আমাদের আয়োজনের কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও তিনি আমাদেরকে আপন মনে করে, সুতি নাগরিক মঞ্চকে আপন মনে করে আমাদের মাঝে এসে আমরা হার্দিকভাবে অভিনন্দন জানাচ্ছি স্যারকে। আর সেই সঙ্গে আমরা সুতি নাগরিক মঞ্চের পক্ষ থেকে ঔরঙ্গাবাদ বইমেলা 2025-এর আয়োজনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের ঘনঘোর মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় ওসি শ্রী বিজন রায় মহাশয়কে। বরণ করবে সুতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় মইদুল ইসলাম স্যার। কাম অন দ্য স্টেজ প্লিজ স্যার। আর এই বরণে সঙ্গ দেওয়ার জন্য মাননীয় বিধায়ক মহাশয়কে অনুরোধ রাখছি, স্যার আসবেন। স্যার আপনি তো থাকবেন। আমরা মাননীয় বিধায়ক সহ আমরা সহসভাপতি মাননীয় মইদুল ইসলাম মহাশয়ের সহযোগে আমরা আমাদের সুতি থানার বর্তমানের অভিভাবক শ্রী বিজন রায় মহাশয়কে বরণ করে নিচ্ছি। আর যারা এই মাঠে আছেন প্রত্যেকেই বলি, এই মেলার সার্বিক কল্যাণকামী হিসেবে আমরা সুতি থানার আধিকারিক মাননীয় বিজয় রায় মহাশয়কে পাবো, এটা আশা রেখেছিলাম এবং পেয়েছি। সেই সঙ্গে তার কাছ থেকে তার কিছু মূল্যবান আমরা কথা শুনবো। তাই যারা দাঁড়িয়ে আছি আমরা সামনে বসবো, যারা দাঁড়িয়ে আছি সামনে বসুন প্লিজ। সকলে রাকিব একটু সামনে বসবো, তো একটু বসানোর চেষ্টা করব। আমাদের মঞ্চের পেছনে যারা আছি তারাও সামনে আসবো। স্যার আমরা সকলে আসব। আর সেই সঙ্গে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, খুব কাছাকাছি না থাকলেও পাশাপাশি থাকি, সুতি থানার কাছেই থাকি। মূলত তিনাকে একজন মানবিক ওসি হিসেবে দেখেছি এবং এই সময়ে দাঁড়িয়ে সুতি থানার আনাচে কানাচে যার বার্তা পৌঁছে গেছে, এই রকম ওসিকে আমরা তার কাছ থেকে এই 6 দিনের সমস্ত দায়িত্ব স্যারের মাথায় রেখে আমরা সঙ্গ তার বাহিনী হিসেবে কাজ করব এবং সুতি থানার এই বই মেলাকে আমরা মুখরিত করে তুলব এবং সাংস্কৃতিক মিলন উৎসবে পরিণত করব। স্যার প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। আর এই শুভ সন্ধ্যায় দেখতে পাচ্ছেন আমার পিছনে কত গুণী মানুষ দাঁড়িয়ে আছে। আমার সৌভাগ্য যে আমি তাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার জন্য এসেছি। সবাইকে আমার শ্রদ্ধাজ্ঞ জানাচ্ছি। স্বামীজি কি সুন্দর কথা বলছিলেন একটু আগে, কিন্তু আমার একটু দুঃখ লাগছিল যে শোনার মতো লোক ছিল না। যাই হোক, সবাই প্রত্যেকে আমাদের বিধায়ক সাহেব আছেন, শামসেরগঞ্জ থেকে অনেক কজন আছেন, আমার পূর্ব চেনা পরিচিতি সাংবাদিকরা আছে, আমাদের শিক্ষক মহাশয় আছেন, সবাই মানে বিশিষ্ট জন আর কি যারা আমাদের সুতি শামসেরগঞ্জে, তারাই এখানে উপস্থিত আছেন। আজকে আমি যেখানে বক্তব্য দিচ্ছি সেটা হচ্ছে সুতি নাগরিক মঞ্চ, অর্থাৎ বাংলা কথায় বলা যায় যে বই মেলা একটা অনুষ্ঠান। তো আমি আজকে মোটরসাইকেল নিয়ে এসেছি, প্রথম ওই গেট দিয়ে ঢুকে পুরোটা ঘুরে ঘুরে আসলাম, অনেক বই দেখলাম, কারণ বই মেলা তো বই তো থাকতেই হবে। তবে আমার দেখে যেটা মনে হলো যে আমরা যদি এই বই মেলাটা না করে একটা করে স্টল করতাম আর 5টা করে মোবাইল দিয়ে আমরা যদি গেম কম্পিটিশন করতাম, তাহলে বোধহয় কমিটির 2 লক্ষ টাকা বেশি ইনকাম হতো। এটা আমার উপলব্ধি হলো। কারণ এখনকার যা সময়, বই কেনা তো দূরে থাকলো, পড়ার মানসিকতা কারণ নেই। আমরা চেষ্টা করছি, গুণীজন যারা আছেন তারা একটু চেষ্টা করছে সমাজটাকে ঠিক করার জন্য, যে আমাদের যুব সমাজ যদি একটু সচেতন হয়, যারা একটু লেখাপড়ার মধ্যে আছে তারা যদি একটু তাদের মধ্যে বিবেক জাগ্রত হয়, যদি ভালো কাজে মন মানসিকতা একটু তাদের আসে, এই জন্যে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন মনে হচ্ছে এই চেষ্টাটা কারো মাথায় বোঝা হিসাবে চেপে যাচ্ছে। তো আমাদের সমাজ এখন এতটা জায়গায় পৌঁছে গেছে, স্কুল আছে ছাত্র নেই,
স্কুল আছে, ছাত্র নেই, বই আছে, পড়ার লোক নেই। একটা মোবাইল, 5টা বন্ধু, খেলার মাঠে লোক নেই। এই হচ্ছে সমাজ। কেউ কাউকে চিনতে পারছে না, কেউ কাউকে বুঝতে পারছে না, আত্মীয়তা ভুলে গেছে, সম্পর্ক ভুলে গেছে। এইভাবেই চলছে সবকিছু। মানুষ মানুষকে একেবারেই ভুলে গেছে। মানুষ মানুষকে এমনভাবে চিনছে, এখন ফেসবুক ফ্রেন্ড হয়ে গেছে, মাঠের বন্ধু আর কেউ নেই। এখন ফেসবুক বন্ধু, তারপরে আছে ইউটিউব বন্ধু, ইনস্টাগ্রাম বন্ধু। মানুষের মধ্যে এমন বন্ধুত্ব চলে এসছে যে এখন আর একসাথে বই পড়া, অর্থাৎ কোনো লাইব্রেরিতে গিয়ে বই পড়ে কম্পিটিশন করা, সে সময় আর নেই। কিংবা যারা সমাজের বিশিষ্ট মানুষ আছে তাদের পাশে গিয়ে দুটো কথা শোনা, কিংবা কোনো গুরুজনের কাছ থেকে দুটো ভালো কথা শোনা, এই রকম মানসিকতা আর কারোর মধ্যে দেখা যায় না। যা দেখা যায় সেইগুলো আশা করা যায় না। মানে আমার এটা বলতে এরকমই খারাপ লাগছে, আজকে দেখবেন, কালকে থেকে দেখবেন, পরশুদিন দেখবেন, মানে 3-4 দিন পরে দেখবেন যত ভিড় সবাই নাগরদোল্লার কাছে, না হলে ফুচকার দোকানে। বইয়ের দোকানে যদি আপনি ভিড় পান তাহলে আমাকে বলবেন ডেকে, না আমাদের সমাজ একটু সচেতন হয়ে যায়। যদি বইয়ের দোকানে ভিড় পান তাহলে দেখবেন যে আমার উপলব্ধি, যারা নতুন বিয়ে করেছে, 5-7 বছর হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওই হয়তোবা কথা বলা শিখেছে কি কথা বলা শেখেনি, এই টাইপের বাচ্চা নিয়ে দেখবেন বই কিনতে আসছে। তার মানেটা কি? তার মানে নতুন বিয়ে হয়েছে, নতুন স্বপ্ন জেগেছে মনে, আমার বাচ্চাকে একটু ভালো করে পড়াতে হবে। আমরা যা করেছি করেছি, গাধা হয়েছি, যা হয়েছি হয়েছি, বাচ্চাটা যেন ভালো শিক্ষিত হয়, এই মানসিকতা নিয়ে বই কিনতে আসবে। কোন বই কিনতে আসবে জানেন? অ আ ক খ, যে বইগুলো ABCD 4 পাতার বই, দেখবেন সেই বই কেনার জন্য ভিড় হবে। আর দোকানদাররা বুঝেও গেছে, দেখেন ভুরি ভুরি ওই বই মেলাতে। দেখেন আপনি দোকানে গিয়ে একটু সার্চ করে দেখেন, আমার সার্চ করা কমপ্লিট হয়ে গেছে। তার মানে কি, আমরা প্রথম জীবনে চাইছি যে আমার বাচ্চা ভালো হবে, ইলন মাস্ক হবে আমার বাচ্চা, ঠিক আছে। তারপরে যে একটু বড় হচ্ছে, ওই 4-5-এ উঠছে, তখন বাবা ঠেলছে মায়ের দিকে তুমি মানুষ করো, মা ঠেলছে বাবার দিকে তুমি মানুষ করো। এইভাবে ঠেলাঠেলি করতে করতে যখন ক্লাস 1-এ উঠে যাচ্ছে, তখন চলো তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, বাচ্চাকে এবার টিউশনি মাস্টার দিই। বাচ্চা তো টিউশনি মাস্টার পড়বে না, মাস্টার মশাইয়ের কাছে তো জীবনে পড়বে না, বাচ্চা তো, ও তো বাচ্চাই হবে, ওকে কে দায়িত্ব নিয়ে পড়াবে? মাস্টার অত কাজ কি আছে যে খুঁটে খুঁটে নিজের বাচ্চার মতন মানুষ করাবে? এই করতে করতে বাচ্চাগুলো এমনভাবে বড় হবে, লাস্টে দেখবেন যে ওরা অটোমেটিকই রোবট তৈরি হবে। কি রোবট তৈরি হবে? সমাজে যত খারাপ কাজ হবে সেগুলো শিখবে, একটা ভালো কাজ করা শিখবে না। আর আমরা সেটাকে কি, আমরা মাঝে মধ্যে একটু গর্ব করে বলবো, হ্যাঁ কম্পিউটার আমার ছেলে খুব ভালো, কিন্তু কম্পিউটারে কি করে? কম্পিউটারে গেম খেলে। আমার ছেলে ইন্টারনেট সম্পর্কে খুব ভালো জানে, বিশাল মেল টেল করতে পারে, কি জানে? হোয়াটসঅ্যাপ। মানে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা এখন সত্যি কথা বলতে, আমিও খুব বয়স্কদের মধ্যে পড়ি না, নিজেকে নিয়ে অত বলার কোনো কিছু নেই। তবে একটা কথা, আমরা পড়াশোনাতে ভালো না ছিলাম না, বিশেষ করে আমি তো পড়াশোনাতে ভালো ছিলামই না, কিন্তু ভালো না থাকলেও খেলার মাঠে থাকতাম, কোথাও খেলাধুলা হলে খেলার মাঠে থাকতাম, খেলাধুলা করতাম, ভালো মানুষের সঙ্গে একটু মেশার চেষ্টা করতাম। কিন্তু যখন বাড়িতে যাই, বিশ্বাস করেন একটা সত্যি কথা বলছি, আমি বাড়িতে যখন যাই তখন দেখা যায় যে আমাদের এলাকাতে আমার সঙ্গে যারা পড়াশোনা করতো না, তাদের অনেকেরই মানে চুলগুলো সাদা হয়ে গেছে, কিংবা তাদের চেহারা এমন আকৃতি হয়ে গেছে, তাকে দেখে জেঠু মনে হচ্ছে, কাউকে দেখে মনে হচ্ছে এরকম। আমরা জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কি ব্যাপার এরকম কেন, এইভাবে থাকছিস কেন? ভাই পয়সা নেই, তুই তো চাকরি করিস, বুঝিস না চাকরির মর্মটা কি। আরে ভাই, চাকরি করি না বড় কথা নয়, বড় কথায় তুমি কি শিক্ষাটা নিচ্ছ, তুমি আগে সেটা দেখো। সবাই কি চাকরি পাবে সমাজে? সবাই কিন্তু চাকরি পাবে না। যদি আমাদের সুশিক্ষা থাকে, আমি যদি চাকরি না পাই, আমার বাবা ক্লাস 4 পাসও করেনি, তার মানে কি তিনি শিক্ষিত ছিলেন, তার জন্য তো আমি আজকে একটা চাকরি পেয়েছি। যদি আমাকে তিনি না পড়াতেন, তিনি স্কুলে না পাঠাতেন জোর করে, যদি ভালো জায়গায় না মিশতাম, তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। অর্থাৎ যে ভুল আমরা করে ফেলেছি, সেই ভুল থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি, যদি আমাদের ছেলে মেয়েকে ভালো পথে না নিতে পারি, তাহলে এই ভুলটা পরম্পরায় থেকে যাবে। অর্থাৎ ভুল ভাঙার মানুষের খুব প্রয়োজন আছে সমাজের। কেউ কাউকে দেখে না, এমন সমাজ হয়ে গেছে আমাদের, কেউ কাউকে দেখে না। যদি কারো 3টে বাচ্চা 4টে বাচ্চা থাকে না, যে জন্মদাতা মা বাবা এত ভালোবাসে, তারাও কিছু কিছু সময় পর হয়ে যায়।
যে ভাই বোন যাদের সঙ্গে ছোট থেকে বড় হওয়া, দেখা যায় জমি ভাগ করার সময় সেই ভাইটাও 1 ইঞ্চি জমির জন্য আর একটা ভাইকে কুপিয়ে মেরে দিচ্ছে। অর্থাৎ নিজের সব থেকে কাছের যে প্রিয় মানুষগুলো তারাও একসময় সরে যায়। আপনি চাইলেও তাদেরকে বেঁধে রাখতে পারবেন না। আমাদের সমাজে আগে আমরা দেখতে পারতাম, দেখেছি কি একটা পরিবারে কি হতো, গোলা ভরা ধান থাকতো, অনেক নাঙল থাকতো, একসঙ্গে 10টা 20টা ছেলে মেয়ে, অনেকগুলো বাড়ির বউ, সকালবেলা উঠে তারা যে যার বাড়ির উঠানে গোবর ছড়া দিত, চাষ করতো, একসঙ্গে খেত, একটা আলাদা মজা ছিল, বড় ফ্যামিলি ছিল। আর এখন কি হয়েছে, এখন মানুষের মধ্যে শুধু হিংসা ঢুকেছে। সত্যি কথা বলতে মানুষ শুধু এখন পড়াশোনা করছে নিজেকে লোকের সামনে দেখানোর জন্য, নিজে বোঝার জন্য বা কিছু করার জন্য খুব কম মানুষই এরকম করে চলছে। ভালো করে দেখবেন, একটু উপলব্ধি করবেন। একটু আগে আমি সাপঘাটি হাই স্কুলে গিয়েছিলাম, স্কুল কম্পিটিশন ছিল, স্পোর্টস ছিল। সেখানে গিয়ে দেখছি যে স্টুডেন্ট, সত্যি মাস্টারমশাইরা অত্যন্ত ভালো ওখানকার। আমি দেখলাম তাদের কালচারও খুব ভালো, মাঠটাও খুব ভালো, কিন্তু স্টুডেন্টদের গঠন, ওদের ড্রেস পোশাকে মনে হলো না ততটা ওরা সমাজে খুব ভালো জায়গাতে যাবে কি জানি না কি হবে। আমার বলার একটাই উদ্দেশ্য, এখনো সচেতন হন। এখনো যদি সচেতন না হন তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ খারাপ। আপনি মনে করছেন যে আমার ছেলেকে আমি 10 বিঘা জমি করে দিয়ে যাব, আমার ছেলে এই কোম্পানির মালিক হবে, আমার ছেলে ওই কোম্পানির মালিক হবে। যদি সেই ছেলে যদি ছেলেই না হয় তা কোম্পানির মালিক করে কি লাভ আছে? ও কর্মচারীরা মালিক হয়ে যাবে, ছেলে বৃদ্ধ বয়সে দেখবেন যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ আমি একটা কথাই বলবো যে ছেলেকে মেশিন না তৈরি করে মানুষ তৈরি করুন। যদি ছেলেকে মানুষ তৈরি করেন তাহলে আপনি যখন এই দুনিয়াতে থাকবেন না, আপনার অবর্তমানে আপনার সেই ছেলে আপনার সুনামটা ধরে রাখতে সক্ষম হবে। না হলে দেখবেন আপনার সুনাম তো গেছেই গেছে, আপনি যে সুনাম অর্জন করেছেন আপনি চলে যাওয়ার পর তার 3 গুণ দুর্নাম সে আপনার বিরুদ্ধে লাগিয়ে দেবে। অমুকের ছেলে এই হয়েছে, অমুকের ছেলে ওই হয়েছে। সত্যি খুব খারাপ লাগছে। আমি চাইবো যে আমাদের সুতি থানার যে সমস্ত মানুষজন আসেন তারা সত্যি শুভবুদ্ধি তো অবশ্যই আছে, কিন্তু তাদের আমাদের যে পূর্ব পরিকল্পনা, আমাদের প্ল্যান, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ সুস্থ হবে, আমাদের দেশের জন্য লড়বে, দেশের জন্য করবে, বড় কিছু হবে, দেশের জন্য অনেক কিছু দেবে। এখন কটা ছেলেকে দেখা যায় যে একটা কবিতার বই লিখছে, কটা ছেলেকে দেখা যায় একটা গল্পের বই লিখছে? কাউকেই দেখা যায় না। 2-1 জনকে দেখা যায়, যারা এসব করে তাদেরকে দেখা যায় তারাই হচ্ছে সমাজের সব থেকে নগণ্য আমার দেখা। কেন? তারা একটা বই ছাপাবে তাও অমুকের কাছে যেতে হচ্ছে, 40টা কপি ছাপাবে তাও অমুকের কাছে গিয়ে বলতে হচ্ছে আমাকে 5,000 টাকা দক্ষিণা দেন, কাউকে গিয়ে বলতে হচ্ছে আমার বইয়ে একটা অ্যাড দেন। তার মানে আমরা যারা এই লেখালেখি করছে, যারা বই লেখালেখি করছে, তাদের জীবন আরো ধ্বংস হয়ে গেছে। কি করে উন্নতি হবে? পেটে যদি খিদে আর মাথায় যদি চিন্তা থাকে তো গল্প ওরকমই হবে। এক পাতায় লেখা থাকবে খিদে, আর এক পাতায় লেখা থাকবে যন্ত্রণা, তারপরের পাতায় লেখা থাকবে শ্মশান, গল্প শেষ, কবিতা শেষ। তো যারা করবে তাদের জীবন যদি এরকম হয় তাহলে কি হবে? তার মানে আমাদের সমাজ, আমরা অনেক পিছনে পড়েছি, অনেক পিছনে। আমরা শুধু জানি যে ভালো সাদা জামা, সাদা প্যান্ট পরবো, 500 টাকার নোট একটা উপরে দেবো, ভিতরে 10 টাকার নোট দিয়ে একটু বান্ডিলটা বড় করে রাখবো, লোকের সামনে গিয়ে মাঝে মধ্যে এরকম করে দেখাবো যে আমার পকেটের মধ্যে টাকা আছে। না হলে ভালো কিছু দেখাবো যে আমার বাপ চাচা অনেক কিছু রেখে গেছে। না হলে কি হবে, আমি দেশের জন্য অনেক কিছু করছি, অ্যাকচুয়ালি চিটিং বাটপারে ভর্তি হয়ে গেছে। ভালো কোনো কিছু নেই, ভালো কোনো কিছু নেই। আপনি জলসাতে যাবেন, দেখবেন শুধু বক্তব্য দিচ্ছে, আর যাদের মানে শেষ চিন্তা ভাবনা শেষ, মানে ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, নিজেরা মনে করছে এইবার যদি মরে যায় আল্লাহ তার পছন্দ করবে না, দেখবেন সেই লোকগুলো জলসার সামনে বসে আছে। আর না হলে দেখবেন যেখানে হরিনাম হচ্ছে, কীর্তন হচ্ছে, 4টে কলা গাছ, খোল করতাল নিয়ে 7জন 8জন গান করছে, কেউ নাই। ঠিক দেখবেন ওই ঠাকুমা দিদিমা, মানে ওরাও 7 কাল পার করে এখন দেখেছে আর তো কিছু করার নেই, উপরে গেলে তো ঝাঁটাপিটা করবে, নরকে পাঠাবে কি কোথায় পাঠাবে, তার আগে একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি, ওখানে আছে। কেউ থাকবে না। কোথায় থাকবে? ওই মেলা থেকে, এই গান থেকে একটু দূরে মেলার দোকান, ওই কার মেয়ে কোথায় যাচ্ছে, কার বউ কোন দিকে যাচ্ছে, কে লাল জামা পরে গেল, কে সাল আমার সাথে দীর্ঘদিন আগে প্রেম করতে এখন কার হাত ধরে যাচ্ছে, এই সমালোচনা করবে। ভালো কিছু মানুষের মন থেকে ছড়ে গেছে, থাকবে না। আপনি দেখুন আমাদের প্রাইমারিগুলোর অবস্থা, প্রাইমারি স্কুলের অবস্থা কি, কোথায় গেছে দেখেন তো, আপনি ভাবতেই পারছেন না। আমিও চাইছি না আমার ছেলে প্রাইমারি স্কুলে যাক, আমিও চাইছি আমি চাকরি পেয়েছি, আমার ছেলে একটু ভালো জায়গায় পড়ুক, কিন্তু সত্যি বলতে কি এইভাবে করতে করতে আমাদের নিজের অস্তিত্বগুলো আমরা নিজেরা হারিয়ে ফেলেছি।
আমরা অনেক পিছনে পড়ে যাচ্ছি, অনেক পিছনে। আপনি আজকে দেখুন তো, আজকে আমাদের যদি এই দেশ যদি কোনো কিছু হয়, যদি কোনো ভালো মানুষের প্রয়োজন, আমরা পাবো একটা বেঁচে। আপনি দেখান তো ভালো আমাদের মানুষ কি আছে। আমরা যাদের ছবি টানিয়ে রাখি, যাদের ছবিগুলো আমরা দেখতে পাই, ভালো করে দেখেন তো তারা কোন সময়কার। এখন বর্তমান কোন মানুষের ছবি আমরা দেখতে পাই না। আমরা ইতিহাস নিয়ে দৌড়াদৌড়ি করছি, বর্তমান নিয়ে ভাবি কখনো? বর্তমান নিয়ে ভাবছি না, আমরা ভবিষ্যৎ নিয়েও ভাবছি না। আমরা পুরনো জিনিস নেব, সেখান থেকে শিখবো, বর্তমানটা অ্যাপ্লাই করবো, ভবিষ্যৎটার জন্য তৈরি থাকবো, তবেই তো আমাদের সমাজ এগোবে। কিন্তু আমাদের সমাজ উচ্ছন্ন চলে গেছে, একদম মানে এত নগণ্য হয়ে গেছে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, যে আমাদের সমাজ কোথায় চলে গেছে। আগে ছোটবেলা দেখতাম যে যখন বাচ্চা থাকতো, আমরা গ্রামেও দেখেছি, ওই ছাগল গরুদের ছাগল ঠাগল বাচ্চা টাচ্চা হলে না, দেখা যেত মা মারা গেলে বা কিছু হলে ওই মাইপোস মানে বোটা একটা, ওটা কিনে বোতলে লাগিয়ে দুধ খাওয়াতো, দেখা যেত না। এখন ওইগুলো কিছু দেখা যায় না, এখন ছোটবেলাতে দেখা যায় বোতলের মধ্যে ওগুলো লাগিয়ে বোতলের ছিপিটা খুলে দিয়ে ডক 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 করে স্কুলের কোনায় গিয়ে, ঘরের কোনায় গিয়ে মারতে শিখিয়ে দিয়েছে। তো এই তো আমাদের সমাজ সচেতন হচ্ছে আস্তে আস্তে, কেউ সাদা খাচ্ছে, কেউ লাল খাচ্ছে, কিন্তু আমরা যে কি খাচ্ছি কি করছি এটা নিয়ে আমরা একবার ভাবছি না, ভাবার আমাদের সময় নেই। আমাদের চিন্তা, আমাদের মস্তিষ্ক